স্বাগত জানাচ্ছি দ্য ব্যাংকিং পোস্টের অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান ইকোটকের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো আসন্ন জাতীয় বাজেট নিয়ে। বাজেট সম্পর্কে জানা আপনার নাগরিক এবং সাংবিধানিক অধিকার, কারণ আপনার পকেটের টাকা দিয়ে সরকার পরিচালিত হয়, বাজেট প্রণীত হয়। তাই আপনার কষ্টার্জিত অর্থ সরকার কোন কোন খাতে ব্যবহার করছে, কতটা সঠিকভাবে এবং স্বচ্ছভাবে ব্যয় করছে, কোথায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল করছে, তা আপনার জানা দরকার। বাজেটের পুরো বিষয়টি সহজভাবে তুলে ধরতে আমাদের আজকের আয়োজন। পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকুন। আজকে আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদস্য এম.এস. সিদ্দিকী স্যার। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আরও আছেন অর্থনীতি বিশ্লেষক এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদস্য মোহাম্মদ মাজেদুল হক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। স্যার, শুরুতে আমি আপনার কাছে আসতে চাচ্ছি, আমরা আসন্ন বাজেটের একটা রূপরেখা আমরা অলরেডি পেয়েছি। আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা উনিও একটা রূপরেখা আমাদের দিয়েছেন, বা আমরা বিভিন্ন নিউজ পেপারেও আমরা দেখেছি। এই যে বাজেট আসছে 2025-26 সালের জন্য, এর এর মধ্যে কি প্রথাগত যে বাজেট আমরা প্রতি বছর দেখে আসছি, এটার কি প্রতিফলন থাকছে নাকি নতুনত্ব কিছু আসছে এখানে? নতুনত্ব বলতে তেমন কিছু না। প্রথমত যেটা বলা যায় ডিফারেন্স হচ্ছে যে গত 15-16 বছর ধরে বাজেট আমরা দেখেছি যে প্রতি বছরই বড় হচ্ছে দেখেছি। এবং টেন্টেটিভলি 5% ডেফিসিট বাজেট, এটা একটা স্ট্যান্ডার্ড ছিল। এবার সরকার বলছেন যে ওনারা আগের থেকে কাটছাঁট করবেন, বাজেটের আকার ছোট হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে গত বছর প্রজেক্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সরকারের যে পরিচালনা খরচ, মূলত আমলাতন্ত্রের খরচ, নিরাপত্তা বা অন্যান্য খরচ, এগুলো গত বছরের যে বাজেটের পর থেকে এই পর্যন্ত এটা আরো বেড়ে গেছে। বিভিন্নভাবে বেতন বেড়েছে, অন্যান্য খরচ বেড়ে গেছে। এইবার বলা হচ্ছে যে এই বাজেটে এই খাতে অনেক বেশি অ্যালোকেশন করা হবে। এটা পেনশন দেওয়া, তারপরে বেতন দেওয়া। যেমন ধরেন ইদানিং দেখা যাচ্ছে এই যে নতুন সরকার আসার পরে অনেক কর্মকর্তা যারা রিটায়ার করে চলে গেছে তাদেরকে এনে প্রমোশন দেওয়া হয়েছে। ডিপ্টি সেক্রেটারি থেকে সেক্রেটারি করা হয়েছে। জি। একজন ডিপ্টি সেক্রেটারি সে রিটায়ার করছেন 10-15 বছর আগে, উনি এখন এসে সচিব হয়ে বসে গেছেন। ওনাকে এবং সচিবের সংখ্যা মন্ত্রণালয় থেকে যা যে কজন সচিব হওয়া দরকার, 60টা মন্ত্রণালয় আছে মনে করেন, 60টা মন্ত্রণালয়ে 70 জনের মতো বোধহয় বা 75 জন বেতন বাবদ প্রায় 6,000 কোটি টাকা বেড়ে গেছে এই কারণে। বেড়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে যে ডবলেরও বেশি সচিব হয়ে গেছে, এডিশনাল সেক্রেটারি প্রায়। আবার মহার্ঘ ভাতার কথা সামনে আসছে, আবার 30% মহার্ঘ ভাতা দেবে। তো এগুলো বাজেটের বাইরের এক্সট্রা খরচ। তাতে দেখা যায় ওইখানে কস্ট বেড়ে গেছে এবং বাজেটেও তাই করতে হবে। এবার এই সব কিছুকে বিবেচনা নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অনেক বেড়ে যাবে। আপনি বাজেটের চরিত্র কেমন হবে বলতে চাচ্ছেন, সেই কারণে বললাম যে অনুৎপাদনশীল খাতে খরচ বেড়ে যাবে, এখানে অ্যালোকেশন বেশি করতে হবে। স্যারের কথা থেকে যেটা বোঝা গেল মাজেদ ভাই, সেটা হলো সরকার উন্নয়ন খাতে ব্যয় কমাচ্ছে, অন্য উন্নয়ন খাতে ব্যয় বাড়াচ্ছে। আমরা যদি উন্নয়ন খাতে ব্যয় কমাতে গিয়ে সরকার বলছে যে তারা তাদের বাজেটের সাইজ কমানোর জন্য বা তাদের আয় কমে যাওয়ার কারণে তারা ব্যয় কমাচ্ছে, বড় বাজেট করবে না। এবং কিছু ভালো উদ্যোগ আছে, যেমন শেখ হাসিনা সরকারের আমলে অনেক বড় বড় মেগা প্রজেক্ট নেওয়া হয়েছিল, যেগুলো হয়তো কিছু কিছু প্রজেক্ট আমাদের জন্য প্রয়োজনও ছিল না। এগুলোর মাধ্যমে আমরা বিশাল ঋণের বোঝায় পড়ছি। সেখান থেকে আমরা এই সরকার যেটা করছে সেই বড় বড় অনেক অপ্রয়োজনীয় প্রজেক্ট থেকে বের হয়ে আসছে, গুড সাইন এটা। কিন্তু আমরা দেখতে পাই যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এই জায়গাগুলোতে হলো বাজেট বরাদ্দ কমানো হচ্ছে আসন্ন বাজেটে, উন্নয়ন বাজেটে। এবং আমি যদি আপনাকে আরেকটা সংযুক্তি দিতে চাই, সেটা হলো আমরা যদি দেখি আইএমএফ বা এই ধরনের আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো সবসময় ওই গভর্নমেন্টকে যাদেরকে ঋণ দেয় তাদেরকে হয় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তাদের মূল এই তিনটা জায়গায় গভর্নমেন্টকে ব্যয় কমানোর জন্য সবসময় বলে। আসলে হলো আপনার এই বরাদ্দ যে কমানো হলো কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে, এটা মানে এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? বাজেটের আকার এবার ছোট করা হচ্ছে, এটা নিয়ে সবাই আমরা প্রথমেই এটা বলছি যে বাজেটের আকার ছোট করা হচ্ছে, তাহলে কি হবে? হ্যাঁ, এখন বাংলাদেশের যে বাজেট বাস্তবায়ন, এটা একটা অনেক বড় একটা ইস্যু। যে বাজেট বাস্তবায়ন বাংলাদেশে সবসময় কত ছিল?
আপনার 80 থেকে 84% ছিল। সঠিক। তাহলে আপনার বাজেটের আকার যেটা 7,90,000 কোটি টাকা করা হচ্ছে, সেটা যদি আমি বাস্তবায়ন 90% করি বা 95% করি, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু বাস্তবায়ন একটা ইস্যু। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যে কমানো হচ্ছে, যে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে 3,000 কোটি টাকা কমানো হয়েছে, স্বাস্থ্য খাতে কমানো হয়েছে 2,500 কোটি টাকা। এখন আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতটা এই মুহূর্তে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি এই দুইটা খাতকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। কেন উচিত ছিল? কারণ যে শিক্ষা খাতে যে আপনার কর্মমুখী যে শিক্ষাটা, এটা বাংলাদেশে খুবই প্রয়োজন হয়ে পড়ছে। যে সরকারই থাকুক না কেন, সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট হোক, সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, সবাই তো চাই যে আমার সময়টা আসলে আমি একটা নিব, আমার সময়টা আমি বাজেটটা খুব ভালোভাবে করব, ট্রান্সপারেন্সি থাকবে। এবং আরেকটা বিষয় হলো কি জানেন, যে বাংলাদেশের বাজেটের স্বচ্ছতা নাই। মানে বাজেট, যে প্রি বাজেট কনসালটেশন, আমি যে বাজেট প্রণয়ন করতেছি, ফর্মুলেশন করছি, এই বাজেট ম্যাটেরিয়ালসটা, বাজেটের অবজেক্টিভটা, বাজেট ফাইন্যান্সিংটা, এটা আসলে আমি পাবলিকের সাথে আমি সম্পৃক্ততা করছি না, আমি গণমানুষের সাথে আমি সম্পৃক্ততা থাকছে না বাজেটের। আপনার পাবলিক ফাইন্যান্স অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2009-তে কিন্তু আসলে অনেক কিছু উল্লেখ আছে, এই ধরনের অনেক কথা উল্লেখ আছে, কিন্তু এই অ্যাক্টটা আসলে আমরা পরিপালন করছি কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশে বাজেট ট্রান্সপারেন্সির যে স্কোর, এটা আপনি শুনলে অবাক হবেন, দক্ষিণ এশিয়ার ভিতরে তো পাকিস্তানেও বাজেট স্বচ্ছতা কম, বাংলাদেশে এটার স্কোর হয়েছে 37, এবং এখন নেপালে এটার স্কোর হচ্ছে 50। অথচ 2006 সালে নেপালের স্কোর ছিল 36, নেপাল 36 থেকে উঠে 50-এ গেছে, এবং 2006 সালে বাংলাদেশের স্কোর ছিল 40, সে 40 থেকে নেমে 37-এ আসছে, তাই না? গ্লোবাল অ্যাভারেজ কিন্তু 45। তাহলে আমি এটা ওপেন বাজেট সার্ভের আমি তথ্য বললাম। তাহলে বাজেট স্বচ্ছতা, মানে বাজেট ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং জনগণের কাছে যে জবাবদিহিতা, পাবলিক কনসালটেশন, এটা আমাদের দেশে এখনো পর্যন্ত এই প্র্যাকটিসটা হয়ে ওঠেনি। যদি সরকার, আমি এই সরকারের কাছে আশা করেছিলাম, এই সরকারের তো অনেক অর্থনীতিবিদ, সেটা আমাদেরই সহকর্মী, হয়তো সিনিয়র সহকর্মী, কিন্তু আমি এই অর্থনীতিবিদদের কাছে আমি এটা আসলে আশা করেছিলাম যে বাজেট জনগণের সাথে সম্পৃক্ততা করার জন্য একটা মানে মানে অ্যাক্টিভিটিস আমি এটা আশা করেছিলাম, কিন্তু সেটা আসলে হচ্ছে না। এবং আপনাকে যে কথাটা বললাম যে স্বচ্ছতা, কারণ এভরি ট্যাক্স পেয়ার হ্যাজ টু রাইট টু নো হোয়ার মানি ইজ স্পেন্ট। প্রত্যেক ট্যাক্স পেয়ারের কিন্তু অধিকার আছে এই মানিটা কোথায় যাচ্ছে, তাই না? সুতরাং এটা আমাদের দেশে এই প্র্যাকটিসটা গড়ে ওঠেনি। একটা বিপ্লবের মাধ্যমে এই নতুন সরকার, নতুন আশা নিয়ে একটি সরকার আসছে। যে সরকারের যারা কর্তা ব্যক্তি এখন আছে, তারাই এতদিন বলে আসছিল যে শিক্ষা, স্বাস্থ্যে কাঠামোগত সংস্কার করতে হবে। প্রতি বছর তারা কিন্তু বাজেটের সময় তাদের মুখে আমরা কথাগুলো শুনেছি। তারাই এখন রাষ্ট্র ক্ষমতায়, তাহলে তারা এই কাঠামোগত সংস্কার থেকে পিছিয়ে যাওয়ার কারণটা কি? তারা কি তাহলে এই যে অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করতে পারতেছে না এই সরকার? সেটা তো, এই প্রশ্ন তো আপনি আমাকে করলেন, এই প্রশ্নটা আমি করতে চাই এই সরকারকে, যে আপনারা শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত থেকে কেন বাজেট অ্যালোকেশন কমিয়ে আনবেন। শিক্ষা খাতে 6% স্ট্যান্ডার্ড, গ্লোবাল স্ট্যান্ডার্ড, সেখানে আমাদের এখানে 2%, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে লোয়েস্ট বাজেট অ্যালোকেশনের মধ্যে মানে বাংলাদেশ পড়বে। তো কেন এত কম? তারপর আরো ব্যাপার হচ্ছে যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যে বাজেট অ্যালোকেশন, এই বেশিরভাগটাই আমরা বিল্ডিং করতে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা খরচ করে ফেলি, যেটা বললাম সার্ভিসে না। চিকিৎসা। এবং এইবার তো এটা সুযোগ ছিল যে এই সরকার তো এটা, কিন্তু এই সরকার কেন এই ধরনের একটা সিদ্ধান্ত নিল, এটা খুবই অবাক করা কাণ্ড, এবং এটা খুবই দুঃখজনক। আমরা চাই, এখন পর্যন্ত সময় আছে, সরকারের ঘোষিত এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসবে এবং এখানে অ্যালোকেশনটা বেশি করবে আরো। এর আগে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, তখন আমরা দেখতাম ওরা দাবি করতো যে শিক্ষা খাতে সবচেয়ে বেশি অ্যালোকেশন করে। সেটা একটা শুভঙ্করের ফাঁকি ছিল। কারণ হচ্ছে যে অনেকগুলি খরচ আছে যেগুলো শিক্ষা বিষয়ক খরচ নয়, বিল্ডিং এর খরচটাও শিক্ষার ভিতরে ঢুকিয়ে দেয়, এবং সরকারি কর্মকর্তারা বিদেশে যায়, ওইটাকেও শিক্ষা হিসাবে ধরে ওই খরচটা এতে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর ক্যাডেট কলেজগুলি, যেমন ক্যাডেট কলেজগুলোতে টিচার হলো আর্মি অফিসাররা, তাদের বেতন দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়।
ডেপুটেশনে আসে, কিন্তু বেতনটা দেয় ইয়ের কাছ থেকে। এই ধরনের কিছু ডাইরেক্ট ইনডাইরেক্ট ফান্ড ট্রান্সফারে অন্য সেক্টরে চলে যায়। অর্থাৎ রিয়েল যেটা যে আমাদের 2% সেই 2% আসলে রিয়েল শিক্ষার ইনভেস্টমেন্ট না। না না, স্বাস্থ্যেরও তাই, টাকাগুলোকে দেখানো হয় কিন্তু আসলে টাকাটা চলে যায় অন্য খাতে চলে যায়। এখন এমনিতেই কম, তারপরে আবার এরকম একটা এমন পদ্ধতি ঠকবাজি বলবো, ঠকবাজি করে অন্য সেক্টরে নিয়ে চলে যায়। তাহলে কি করে এই সরকারের জবাব দিক? আমি তো ওয়েট করতেছি, আমি জানতে চাই যে কেন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে খরচ বাজেট অ্যালোকেশন কমে যাবে। আমরা তো একটা কাঠামোগত সংস্কার একটা প্রত্যাশা করতেই পারতাম এই সরকারের কাছ থেকে, কারণ এই সরকার একটা বিপ্লবের মাধ্যমে একটা সরকার আসছে। যেমন আমরা যদি রিসেন্ট হিস্ট্রির দিকে তাকাই, 92-র পরে বাংলাদেশের বাজেটে সম্ভবত কোনো কাঠামোগত সংস্কার হয়নি, স্যারও হয়তো একমত হবেন। 92-তে একটা বড় সংস্কার হয়েছিল, যে কারণে আমাদের ইকোনমির যে আমরা একটা ডাইভার্সিফিকেশনের একটা বড় কারণ ছিল ওখান থেকে। তাহলে এখন আমরা যারা ইকোনমির মাননীয় অর্থ উপদেষ্টা, ওনার সঙ্গে তো আমরাও বহুত কাজ করেছি, আপনারা কাজ করেছেন, আমরা রিপোর্টিং করতে গিয়ে অনেক কাজ করেছি, অনেক আশার বাণী শুনেছি তার কাছ থেকে, অনেক পরামর্শ। এখন এই কাঠামো সংস্কার করতে তার মানে দক্ষতার অভাবটা কোথায় হলো? না, আমার কাছে তো একটা জিনিস অবাক হলাম যে অর্থ উপদেষ্টা মাঝে বলছিল যে, মানে বিং ইকোনমিস্ট মাঝে বলছিল যে IMF এর ঋণ আমাদের দরকারই নেই, এটা বলছিল। তখন আমার কাছে একটু খটকা লাগলো যে স্যারের কাছ থেকে আমরা এটা আশা করিনি। ঠিক আছে, কারণ স্যার নিজেই তো জানে, তাই না? তো এনিওয়ে, এখন বিষয়টা হলো যে কাঠামোগত যে সংস্কার, যে অর্থনীতির যে শ্বেতপত্র আমরা দেখলাম, এই শ্বেতপত্রতে মানে অ্যাকর্ডিং টু হোয়াইট পেপার অন ইকোনমিক্স, সেটাতে মানে কি বলা যায় যে অর্থনীতি আইসিইউতে আছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে কিন্তু বাংলাদেশের অর্থনীতি রয়েছে। কারণ এই মুহূর্তে সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক অস্থিরতা তো আছেই, এবং অর্থনৈতিক অস্থিরতাও কিন্তু চলে আসছে। কারণ শিল্প খাত বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি সংকট দেখা দিচ্ছে শিল্প খাতে, তাই না? তার বিষয়টা হলো যে একটা অস্থিরতা কিন্তু অর্থনীতিতে চলছে। এর মাঝে আমরা এই সরকারের কাছে আসলে সংস্কারটা আশা করেছিলাম। কারণ যদি সংস্কার একটা নির্দিষ্ট সময় পর যদি সংস্কার না হয়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য, এই জাতির জন্য আমি বলবো একটা দুর্ভাগ্য। আপনার ভিয়েতনাম 1986-87 সালের দিকে ডয়মাই পলিসি করে ইকোনমিক রিফর্ম করছিল, ওই রিফর্ম দিয়ে কিন্তু ভিয়েতনাম সামনের দিকে এগিয়ে গেছে এবং এত দ্রুত এগিয়ে গেছে। কিন্তু আমরা আসলে বাংলাদেশের যে জনগণ বা রাজনৈতিক যে সরকারগুলো আছে বা রাজনৈতিক যে দলগুলো আছে, সেই রাজনৈতিক দলকেও আসলে উচিত হবে তাদেরকে সাপোর্ট দেওয়া, একটু সময় নিয়ে তার সংস্কার। কারণ সংস্কার তো একটা পলিসি রাতারাতি হয় না, তাই না? এবং তাহলে এটা সুবিধা হবে রাজনৈতিক সরকারের, তার বাজেট প্রণয়ন করতে সুবিধা হবে, তার মনিটারি পলিসি ঘোষণা করতে সুবিধা হবে। এটা কিন্তু আসলেই আজকালক পলিটিক্যাল গভর্নমেন্ট তো আসবে, তাই না? তাহলে সুবিধাটা কিন্তু তারাই পাবে। প্রতিটা বাজেটের সময় কিন্তু আসলে বলি যে আমরা দেখবেন যে রাজস্ব আয় বাড়ায় দিই টার্গেট, এটা কিন্তু আসলে কখনো হয় না। ঠিক আছে, আচ্ছা, মানে এটা কিছু মানে গদবাদা কিছু আমরা দিয়ে দিই, এই যে এই 5.5 লাখ কোটি টাকা দিয়ে দেন, ঠিক আছে, সামনের বছর কিন্তু আবার 6.5 লাখ কোটি টাকা দিয়ে দিবে। আবার আমরা কি করি, ঠিক আছে ইনফ্লেশন আমরা কন্ট্রোল করে দিচ্ছি, এটা জনগণকে আসলে বোঝাচ্ছি। কিন্তু জনগণ যে দোকানে চাল কিনছে, সে তো চাল কেনার সময় বুঝতেছে যে সে কি পেন নিচ্ছে, সে যন্ত্রণা নিচ্ছে। আমরা বলছি পলিসি মেকাররা যে কমায় ফেলাচ্ছি, তো এই বছরে 6.5%। ইট ইজ নট ইজি টাস্ক। অর্থাৎ আমরা কাঠামোগত সংস্কারে বড় বাধা পাচ্ছি, যেটা মাজেদ ভাইয়ের কথায় যেটা আমরা বুঝতে পারলাম। তাহলে কি শেষ পর্যন্ত কি জনবান্ধব বাজেটের পরিবর্তে কি একটা ব্যবসায়ী বান্ধব বাজেটই হচ্ছে? আপনার কাছে কিভাবে মূল্যায়ন? ব্যবসায়ী বান্ধব কথাটাও খুব সঠিক কথা। জনবান্ধব আর ব্যবসায়ী বান্ধব এভাবে শার্প একটা বাজেটকে আপনি ডিফারেন্সিয়েট কিভাবে করছেন আমি জানি না। তবে আমি আপনাকে বলি, যেটা আমরা আশা করেছিলাম সরকারের কাছ থেকে, যে এনবিআর এর কাঠামোগত পরিবর্তন, ইনকাম ট্যাক্স ল এবং ভ্যাট ল এর পরিবর্তন, এগুলো বাজেটের সাথে ফাইন্যান্স অ্যাক্টের একটা অংশ, এগুলো হচ্ছে না। যেমন ধরেন ইনডাইরেক্ট ট্যাক্স কমিয়ে ডাইরেক্ট ট্যাক্সে যাওয়া, এগুলো হলো রিফর্ম, যেগুলো আপনি কাঠামোগত পরিবর্তনের কথা আপনি প্রথমে আলোচনা শুরু করেছেন, সেই প্রশ্নের উত্তরে এগুলো বলছি। এখন দেখা যাচ্ছে যে সরকার ইনকাম ট্যাক্সের উপরে জোর না দিয়ে ইনডাইরেক্ট ট্যাক্স ভ্যাটের উপরে বেশি জোর দিচ্ছেন, এবং কিভাবে ভ্যাট রেভিনিউ বাড়ানো যাবে এই ব্যাপারে যে আমূল পরিবর্তন, যেটা IMF এর একটা রিকমেন্ডেশন ছিল, সেটা হচ্ছে না।
এনবিআর কে 2 ভাগ করে পলিসি এবং ইমপ্লিমেন্টেশন 2 ভাগ করতে যে একটা জটিলতা হয়ে গেল। হ্যাঁ, সুতরাং এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। তারপরে এরপরে আজকের পত্রিকায় দেখলাম যে সরকার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5% থেকে বাড়িয়ে 7% করবে। এটার অর্থ হচ্ছে যে যেদিন বাজেট করা হবে, পেশ করা হবে, ঘোষণা দেওয়া হবে, তারপর দিন থেকে বাংলাদেশের যত এসেনশিয়াল প্রোডাক্ট আছে সবগুলোর দাম বেড়ে যাবে। তাহলে তো মনিটারি পলিসির সাথে পুরো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এই যে বেড়ে যাবে, এটা জনগণের ইনফ্লেশনের যে মুদ্রাস্ফীতি আছে তাতে এটা আরো যোগ হবে এবং মানুষের সাফারিং বেড়ে যাবে। এখন কেন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স? আইএমএফ বলেছে তুমি ডাইরেক্ট ট্যাক্স বাড়াও, ওনারা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাড়িয়েছে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাড়ানোর কথা না, কথা হচ্ছে যে একটা বছর শেষে অ্যাসেসমেন্ট করে ইনকাম ট্যাক্স আদায় করবে ট্যাক্স পেয়ারের কাছ থেকে। কিন্তু ওনারা এটাকে উল্টা করে করলেন যে ওনারা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসাবে নিয়ে নেবেন, মানে কোনো কাজ ছাড়াই আয় করার আগে আপনার ট্যাক্স দিয়ে দিবেন। আগে ট্যাক্স দিয়ে দেবেন, 1-1.5 বছর আগে দিয়ে দিতে হবে। এটা আরো ক্ষতিকর। মানে এই কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে আমরা এবং অর্থনীতিবিদদের কাছ থেকে যে এরকম একটা ভালো বাজেট আমরা আশা করি, তার এই আলোচনাগুলো করলে মনে হচ্ছে টোটাল উল্টোটা তারা করতেছেন। এবং এই যে ওনারা এগুলো করছেন, এগুলোর লজিকটা কি, এটা কিন্তু ওনারা ইন্টারপ্রিটেশন দিচ্ছেন না। সুতরাং আমরা ইনফ্লেশন কমানোর বাজেটের টার্গেট হওয়া উচিত ছিল আমরা ইনফ্লেশন কমাবো, কিন্তু অ্যাক্টিভিটিসে মনে হচ্ছে ইনফ্লেশনটা বাড়ানো হবে। তারপরে এবার বলছে যে আমরা সাবসিডি কমিয়ে আনবো, বিশ্বব্যাংকের আইএমএফ এর চাপ, রেগুলেটরি ডিউটি কমাইতে হবে, এটা চাপ হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন। তার মানে বাজেটটাতে এই কাস্টমস ডিউটির ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসতেছে। সেই পরিবর্তন হচ্ছে যে অনেক টেরিফ ভ্যালু আছে সেটা বন্ধ হয়ে যাবে। অলরেডি সিদ্ধান্ত হয়েছে যেটা 100 প্রোডাক্টে এটা হলো টেরিফ মানে পুরোপুরি তুলে দেওয়া হবে। সেটা আবার ওই আমেরিকার কোনটাই কিন্তু নিজের পলিসি না, সন্তুষ্ট করার জন্য ট্রাম্পকে। ওকে, তো এখন এটা আবার মন্দের ভালো। আমি আমাদের বড় মার্কেট তো এটা ইউএসএ মার্কেট না, ওটার জন্য না, ওটার জন্য আমাদের ট্যারিফটা তো জিরো ট্যারিফে যাওয়া দরকার, কারণ কাস্টমস ডিউটি হলো দুর্নীতির আসল ক্ষেত্র। যত বেশি কাস্টমস ডিউটি হয় ওই দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে তত বেশি খারাপ ইম্প্যাক্ট পড়ে, এবং এই ট্যাক্স ফাঁকি দেওয়া, এটা শুভঙ্করের ফাঁকি, সবকিছু এই কাস্টমসের ভিতরে। এই জন্য, এবং এটা করার জন্য আমাদের দেশে কাস্টমস ডিউটি দেখবেন এইচএস কোডের একটু এদিকে নামলে 5%, একটু উপরে গেলে 7%, একটু উপরে গেলে 25%, আরেকটু এদিকে গেলে রেগুলেটরি 15% রেগুলেটরি ডিউটি। এগুলো খুব ডেলিভারিটলি করা হয়েছে। বলা হয় এগুলো যে আমাদের দেশের শিল্পকে রক্ষা করার জন্য করা হয়েছে, আসলে তা না। শিল্পকে রক্ষা করার জন্য এই ধরনের জটিল ট্যাক্সেশন সিস্টেমের প্রয়োজন নাই। প্লেন অ্যান্ড সিম্পল। কার জন্য করা হচ্ছে এটা? দুর্নীতির জন্য। একটা ইন্ডাস্ট্রিকে এই সুবিধা দেওয়ার জন্য দুর্নীতি হয়। আর কারা এই সুবিধাটা পায়? প্রভাবশালী লোকেরা পায়, প্রভাবশালী ব্যবসায়ীরা পায়, অথবা ছোট হইলেও যারা ওইখানে লেনদেন করে এগুলো করে। আমাদের বক্তব্য হচ্ছে, আইএমএফ এর সাথে আমি একমত যে এই ধরনের ডিসক্রিশনারি পাওয়ার, আমার ইচ্ছা ক্ষমতা থাকে, আমাকে ক্ষমতা দেওয়া হইলো আমি একটা ইন্ডাস্ট্রিকে রেগুলেটরি ডিউটি দিয়ে প্রোটেকশন দিব, এটা বন্ধ করতে হবে। অথবা বাজেটের আগে আলাপ আলোচনা করে একটা ইন্ডাস্ট্রিকে রেগুলেটরি ডিউটি দিয়ে প্রোটেকশন দেওয়া, আর্টিফিশিয়াল প্রোটেকশন দেওয়ার চেষ্টা করলাম, ওইটাও অন্যায়। এবং কতদিন করবে এটাও তো একটা লিমিটেশন থাকা দরকার। ওটা হয়তো আমি তো বছর করেই যাচ্ছি। আচ্ছা, আরো জিনিসটা হচ্ছে যে এই যে করা হচ্ছে, এতে বলা হচ্ছে প্রোটেকশনের প্রয়োজন নাই। কোনো ইন্ডাস্ট্রি এভাবে আর্টিফিশিয়াল প্রোটেকশনের প্রয়োজন নাই, কারণ প্রোটেকশন দিলে সেই ইন্ডাস্ট্রিগুলো ইনএফিশিয়েন্ট হয়ে যায়, সে কখনো আর গ্রো করতে পারে না। এটা হলো একটা জেনারেল থিওরি। কিন্তু এখানে তো আবার আরএমজি কে দেখানো হয় যে আরএমজি এই প্রোটেকশনে গ্রো করছে, ওইটা তো এখন লায়াবিলিটি আমাদের জন্য। আমাদের যথেষ্ট ক্যাপিটাল হয়ে গেছে, আমাদের আপনারা জানেন যে গার্মেন্টসে ওভার ইনভেস্টমেন্ট আছে। আমাদের যা গার্মেন্টসের ক্যাপাসিটি আছে অতটুকু আমরা প্রডিউস করতে পারি না, এক্সপোর্ট করতে পারি না। তাহলে আমাদের কি করা উচিত? এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা অংশ অফ করে দিয়ে ক্যাপিটালটাকে উইথড্র করে অন্য সেক্টরে চলে যাওয়া উচিত, হায়ার ভ্যালু গার্মেন্টসে চলে যাওয়া উচিত, ব্যাকওয়ার্ড লিঙ্কেজে চলে যাওয়া উচিত। সেটা না করে আমরা এখন স্টিচিং এর ভিতরে আছি।
এগুলো বাজেটের মূল কাজ হচ্ছে এগুলোকে এনকারেজ করে রেগুলেট করা, কিন্তু আমাদের দেশে বাজেটে সেটা হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে যে দেশে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, বাজেটের কাজ হচ্ছে ওই ইন্ডাস্ট্রিগুলোকে এনকারেজ করা, তুমি লোকাল মার্কেটে বিক্রি না করে এক্সপোর্ট মার্কেটে যাও। হ্যাঁ, এটা রেগুলেটরি পলিসি দিয়ে, ট্যাক্সেশন পলিসি দিয়ে এটাকে এনকারেজ করতে হয়। আমাদের ঠিক উল্টাটা, আমাদের দেশে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলো লোকাল মার্কেটে চলে আসতেছে, ওরা এক্সপোর্ট কমিয়ে দিয়ে বাংলাদেশের মার্কেটে বিক্রি করার জন্য ইন্ডাস্ট্রির কনভার্ট হয়ে যাচ্ছে লোকাল ইন্ডাস্ট্রিতে। এগুলো হচ্ছে আমাদের বাজেটের দুর্বলতার দিক, এগুলোকে রিফর্ম করা দরকার। আমরা তো আশা করেছিলাম যে নতুন এই সরকারের অর্থনীতিবিদ আছে, ওনারা এটাকে বুঝবেন, এটাকে এই পরিবর্তনটা করবেন, সেই পরিবর্তনটা করছে না। সুতরাং আপনি যে কথাটা শোনার জন্য আলোচনা শুরু করছেন, আপনাকে আমি তার উল্টা কথাটা বলে দিলাম যে আমার বক্তব্য হচ্ছে যে আমি এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি আমি মোটেই খুশি নই, সন্তুষ্ট নই। এই যেভাবে চিন্তা ভাবনা হচ্ছে, যে তথ্যগুলো আসছে বিভিন্ন সোর্স থেকে, এগুলো দেখে মনে হয় যে এই বাজেটটা আগের থেকে কোনো অংশে ভালো বাজেট হবে বলে আমার মনে হচ্ছে না। স্যারের কথাটা আসলে আমাদের খুব হতাশ করতেছে। আমরা আশা হতেই হচ্ছি। তাহলে মাজেদ ভাই, এটাকে কি আমরা আমলাতান্ত্রিক নীতিদুষ্ট বাজেট বলতে পারি? আসন্ন যে বাজেটটা যা আমরা দেখতে পাচ্ছি। না, প্রথমের কথাই তো আমার এটা ছিল যে আপনারা যে আশাটা করছেন সেটা না, নতুনত্ব কিছু না। আর হচ্ছে যে বাজেটে যখন আমি বাজেট ফর্মুলেশন করব, স্যার একটা কথা বললেন যে ট্যাক্সেশন পলিসি, এটা আসলে এটাকে খুব ফ্রেন্ডলি থাকতে হবে। এটা না হলে দেশি বিনিয়োগ বলেন, বিদেশি বিনিয়োগ বলেন, লোকাল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো এটার মানে ইম্প্যাক্ট পড়বে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দেখেন যে আমরা যখন বাজেট প্রণয়ন করি, আমরা স্যারের একটা সূত্র ধরে যদি বলি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি মানে অনেক বছর ধরে এটা সমালোচিত হচ্ছে। কেন হচ্ছে? এটা কিন্তু আসলে 26টা মন্ত্রণালয়ের অধীনে 140টা কর্মসূচি রয়েছে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এবং এখানে 140টার ভিতরে 21টা কর্মসূচি দরিদ্র বান্ধব না। 140টার ভিতরে 21টা কর্মসূচি, ওই যে স্যার বললেন যে ইন্টারেস্ট পেমেন্ট দেওয়া হয়, সাবসিডি দেওয়া হয়, তাই না? তারপরে সরকারি চাকরিজীবীদের যে বেতন ভাতা পেনশন দেওয়া হয়, এরকম ভাবে 21টা কর্মসূচি। আমি এই সরকারের কাছে আসলে আমি অনুরোধ করব, যেহেতু অর্থ উপদেষ্টা ইকোনমিস্ট, ওনার কাছে অনুরোধ করব উনি থাকতেই যেন এই 21টা এক্সক্লুড করে ফেলে এই কর্মসূচির ভিতর থেকে। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কথাটা বলতেছিলাম যে বাংলাদেশের মূল্যস্ফীতি কমানোর কথা, আমি অনেক জায়গায় শিরোনাম দেখছি যে মূল্যস্ফীতি কমানোই বাজেটের লক্ষ্য। তো শিরোনামটা দেখে আমি আসলে অবাক হই যে কেন? কারণ এটা তো সরকার পারবে না। কারণ আপনার সরকার কিন্তু 43টা খাতে গভর্নমেন্ট মজুরি নির্ধারণ করে দেয়। এখনো পর্যন্ত 18টা খাতের মজুরি হালনাগাদ না বাংলাদেশে, ইনফ্লেশনের সাথে। এমনও মজুরি আছে 1986 সালে নির্ধারণ করা হয়েছে, সেটা হালনাগাদ করা নাই। তাহলে এই সমস্ত, এটা তো সরকারের কাজ, রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব। এই সমস্ত হালনাগাদ না করে, আমরা এই সমস্ত সিদ্ধান্তগুলো না করে বা এই কাঠামোগুলো উন্নয়ন না করে আমরা বাজেটে এসে বলি যে মূল্যস্ফীতি 6.5% নিয়ে আসছি, তাহলে এটা কি আমি আসলে পাবলিককে কি ধোঁকা দিচ্ছি কিনা? বাজেট তো মানে শুধু আয় ব্যয়ের হিসাব না, বাজেট তো মানে একটা দর্শন, মানে একটা সরকারের পলিসি এবং বা একটা সরকার দর্শন। আসলে কি সরকার এই বাজেটে এখন কি কোনো দর্শন ঠিক করতে পারতেছে না? আসলে সে কোন পলিসিতে যাচ্ছে? দর্শন ঠিক করতে পারে নাই বলা যায়। আমি বলবো যে দর্শন একটা বলে, কিন্তু দর্শনের পরে ওইটার পরিকল্পনার এগেইনস্টে যে পলিসিগুলো ডিক্লেয়ার করে যে আমরা বাজেট এইভাবে করব, সেটা কন্ট্রাডিক্টরি। বলে জনবান্ধব করব, জনবান্ধব না হয়ে জনবিরোধী হয়ে যাচ্ছে। যেমন ইনফ্লেশন বেড়ে যাবে, বলছে ইনফ্লেশন কমাবো, কিন্তু বাস্তবে তথ্য দেখা যায় ইনফ্লেশন বেড়ে যাবে। কিন্তু সেন্ট্রাল ব্যাংক কিন্তু মনিটারি পলিসিতে খুব ট্রাই করতেছে, এই সেন্ট্রাল ব্যাংকের পলিসি সাপোর্ট করতেছে না, আমার কাছে মনে হচ্ছে করতেছে না, ফিসক্যাল পলিসি সাপোর্ট করতেছে না। সুতরাং এবং বাজেটে যেভাবে আলোচনা হচ্ছে তাতে মনে হচ্ছে যে এরপরে বাজেটের পরে পরবর্তী বছরও সেটা হবে না। তাহলে ইনফ্লেশনটা কমবে কি করে, এই হিসাবটা মিলাতে আমি পারতেছি না। স্যার, যে সংস্কার যদি আমরা করতে চাই, অবশ্যই আমাদের ব্যয় স্বচ্ছতা আমাদের দরকার। মানে আমার তো ব্যয়ের ক্ষেত্রেই তো আমার অনিয়মগুলো হয় বা অস্বচ্ছতা হয়।
সেক্ষেত্রে গভর্নমেন্ট একটা কার্যকর হুইসেল ব্লোয়ার সিস্টেম করতে পারে কিনা প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা মন্ত্রণালয়, পাশাপাশি মহা হিসাব নিরীক্ষক যে দপ্তরটা, এই দপ্তরকে আমরা দেখি সব পলিটিক্যাল গভর্নমেন্টই খুব দুর্বল করে রাখছে এটাকে। এই সময় এটাকে আরো শক্তিশালী করার উদ্যোগটা নেওয়া উচিত ছিল কিনা, বা কতদূর নেওয়া উচিত, বা কিভাবে একটা স্বচ্ছ স্বচ্ছ ব্যয় প্রক্রিয়া একটা কাঠামো তৈরি করা সম্ভব? প্রথমত বলি, শুধু ব্যয় অস্বচ্ছতা তা না, আয়ও অস্বচ্ছতা আছে। ওই যে একটু আগে বললাম যে ইনডাইরেক্ট ট্যাক্স বেশি নিচ্ছে। জি ইনডাইরেক্ট ট্যাক্স নিলে তো ট্যাক্স পেয়ার জানে না সে ট্যাক্স দিচ্ছে। ডাইরেক্ট ট্যাক্স হলে তো সে জানে, সে নিজের চালান দিয়ে জমা দেবে, সে জি জানে অত টাকা দিয়েছে। সুতরাং স্বচ্ছতা আয় এবং ব্যয় সব জায়গায় দরকার। আর আপনি যে হুইসেল ব্লোয়ারের কথা বলছেন, বিভিন্ন অফিসে বিভিন্ন প্রক্রিয়া করা অথবা অডিট সিস্টেম ইমপ্রুভ করা, এটা হচ্ছে দুর্নীতি কমানো পোর্শনটা। আর অস্বচ্ছভাবে খরচ করা, এই কথাটা ঠিক দুর্নীতির আগের পড়তে, অ্যালোকেশনই তো দুর্নীতি। যেমন আমরা ১.৫ লক্ষ টাকা দিয়ে বালিশ কিনেছি না, জি জি যিনি ১.৫ লক্ষ থেকে বালিশ পারচেজ অফিস আছে, ওনার কিন্তু জেল হয়ে গেছে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু আমরা কি ওইটা চিন্তা করেছি? এটা তো একটা বাজেট হয়েছে, সে বাজেটটা কে অনুমোদন দিয়েছে? একনেক। টেকনিক দিয়েছে। একনেকের প্রধান কে? দেশের প্রধানমন্ত্রী। সেখানে অর্থমন্ত্রী, ৮-১০ জন মন্ত্রী আছেন, ১৫-২০ জন সচিব আছেন, দেশের বড় তারা কেউ বিচারের আওতায় অর্থ। আসেনি। তো কাকে আপনি বিচার করেন? যিনি বাজেট করেছেন ১.৫ লক্ষ টাকা একটা বাজেটের বালিশ কেনার, ওনাকে তো শাস্তি দিলাম না। আর যে পারচেজ অফিসার, সে তো বাজেট বাজেট অনুযায়ী দেখে সে টেন্ডার কিনছে, করে, তার তো সবচেয়ে দোষ কম যে লোকটার, সে তাকে আমরা পানিশমেন্ট পেয়েছে। সে পানিশমেন্ট পেয়েছে। সুতরাং অস্বচ্ছতা কোথা থেকে শুরু, অরিজিন কোথায়, এগুলোকে অ্যাড্রেস করতে হবে। হুম, হুইসেল ব্লোয়ার আপনি রেগুলেটিং অথরিটি বা ডিপার্টমেন্টে বসিয়ে করতে হবে, সেটা দিয়ে বাজেটের স্বচ্ছতা তো আপনি আনতে পারবেন না। বাজেটের স্বচ্ছতা আগেই করতে হবে, প্রথম থেকেই। সেজন্য ওই যে 37% ট্রান্সপারেন্ট, বাকিটা তো ওপেক। আমরা জানি না কিভাবে ফান্ড আসবে এবং ফান্ড যাবে, এই ব্যাপারে একটা অন্ধকারের ভিতরে আমাদেরকে রাখা হয়েছে। এটাকে ইমপ্রুভ করতে হবে। একসময় ছিল 48% ট্রান্সপারেন্সি বাংলাদেশের, সেটা কমতে 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 এখন 37 এ আসছে। এটা বাড়া উচিত ছিল, আরো স্বচ্ছ হওয়া উচিত ছিল। সুতরাং এই স্বচ্ছতার প্রয়োজন বাজেট অ্যালোকেশনের ভিতরে। কারণ দুর্নীতিটা শুরু হয় বাজেট অ্যালোকেশন, বাজেট প্রজেক্ট প্রোফাইল তৈরি করা, প্রজেক্ট প্রোফাইল অনুমোদন যেমন একনেক করে, পরিকল্পনা মন্ত্রণালয় অনুমোদন হয়, বিভিন্ন মন্ত্রণালয় অনুমোদন হয়। এই টোটাল প্রক্রিয়াটাতে স্বচ্ছতা আনতে হবে। তারপরেও যদি ও দুর্নীতি হচ্ছে কিনা সেটা দেখার জন্য হুইসেল ব্লোয়ার। তাহলে শুরুতে মানে আমাদের গোড়াতেই গলত। গোড়াতেই গলত তো। আমরা তো আর প্রথম থেকেই জানি কোথায়, একদম বড় সাহেব থেকে ছোট সাহেব সবাই জানে, এটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে মানে একটা প্রজেক্ট যখন করা হয় তখন সব প্রত্যেকটা জায়গার কোথায় কি আমাদের দেশে ভাগ বাটোয়ারা হবে সব ঠিক করে কি ভাগ বাটোয়ারা করা আমাদের হয়। সেটা গুজব আছে না যে কোথায় চুরি হবে থানা জানে, চুরি করার পরে ডাকাতি হয়ে যাওয়ার, ডাকাত চলে যাওয়ার পরে পুলিশ যায়, এই ধরনের একটা ঘটনা, জি, জি। গল্প তো আমরা শুনি। তার মানে কি আন্ডারস্ট্যান্ডিং? এ তো ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং। তো সেটা শুধু পুলিশকে দোষ দিয়ে কি লাভ? সব ডিপার্টমেন্টে আন্ডারস্ট্যান্ডিং আছে। এই আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই আমরা এই হোল সিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত। পার্টিকুলার কোনো পেশার লোককে, পার্টিকুলার কোনো ব্যক্তিকে আপনি দোষারোপ করতে পারবেন না। আমাদের হোল সিস্টেমটাই দুর্নীতি প্রমোট করে। সুতরাং গোড়া থেকে শেষ পর্যন্ত ধরতে হবে। খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। আমি একটা অন্য প্রসঙ্গে যাই, যে আমরা যদি গত ১ বছরের ডেটা দেখি, যে আমাদের কর্মসংস্থান অনেক কমে গেছে। যেহেতু আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে গেছে, সরকারি ইনভেস্টমেন্ট কমে গেছে। আমাদের কর্মসংস্থান প্রায় সরকারি হিসেবে ১.৫ লাখ কর্মসংস্থান কমেছে ১ বছরে। তাহলে এই বাজেটে এই বাজেটের আকার কমে যাচ্ছে। এখন আমরা একটা কথা আসছে যে আমরা যদি বাজেট ব্যয় যদি বাড়াতে পারি, অর্থাৎ মানে বাস্তবায়নটা যদি বেশি করতে পারি, সেক্ষেত্রে হয়তো গতবারের চেয়েও আমাদের বড় হবে বাজেট, প্রকৃত বাজেট। রাইট। এখন হলো এই যে ১.৫ লাখ যে নতুন বেকারত্ব বাড়লো আমার দেশে, এদের জন্য বাজেটে কি ইনোভেটিভ পদ্ধতি রাখা, মানে ইনোভেটিভ কোনো উপায় রাখা যায় কিনা, যাতে এদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, পাশাপাশি নতুন যাতে বেকারত্ব না বাড়ে। আসলে দেখেন যে আমাদের দেশে কিন্তু ইয়ুথ আনএমপ্লয়মেন্ট অনেক বেশি, এবং আপনি ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করা
এই মানে এই ধরনের লেভেল যে বেকারত্ব এটা অনেক বেশি, এবং 1 বছরে তো 14% আপনার বেকারত্ব বেড়ে গেছে। এমপ্লয়মেন্ট কমছে 4%-এর কাছাকাছি। এখন হচ্ছে যে আহ, সরকার এখানে অনেক বিষয় আছে। আপনি এমপ্লয়মেন্টটা হয় কিভাবে? একটা হচ্ছে ডোমেস্টিক, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। একটা হচ্ছে আমি প্রবাসী যাচ্ছে, আমাদের দেশ থেকে বাইরে যাচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমার দেশের। তাহলে আমার দেশের যে অবস্থাটা সেটা হচ্ছে যে আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ ফেব্রুয়ারিতে 6% ছিল। মানে 6 এর নিচেও চলে আসছে। ঠিক আছে? মানে বাংলাদেশের রেকর্ডেড হিস্ট্রিতে সবচেয়ে হ্যাঁ, এবং low। 2000 না, এটা 2004 সালেও একবার হয়েছিল। ঠিক আছে? 2004 সালে একবার হয়েছিল, এবং এটা এখন লোয়েস্ট বাংলাদেশে 2 বার হয়েছে। তা যা হোক, এনিওয়ে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমে যাচ্ছে। আচ্ছা, আপনি এখন আমি যদি একটু বলি যে সরকারের পলিসি রেটের মাধ্যম দিয়ে তো আপনি মানি সাপ্লাইটা কমানোর চেষ্টা জি, করছেন, জি। এক্সপেন্সিভ করছেন ঋণগুলা। পলিসি রেট এই মুহূর্তে বাংলাদেশের যে প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো আছে, ভিয়েতনাম বলেন, কম্বোডিয়া বলেন, লাওস বলেন, আপনি নেপাল বলেন, আপনি চীন বলেন, এই এই দেশগুলোর পলিসি রেট এখন 5%-এর নিচে। বাংলাদেশে এখন পলিসি রেট হচ্ছে 10%। তাহলে বাংলাদেশ তার সমকক্ষ অর্থনীতির সাথে কিন্তু এখন তার বিজনেস কস্ট বেড়ে গেছে। প্রতিদ্বন্দ্বী মানে সে কিন্তু এখন হেরে যাচ্ছে, প্রতিযোগিতা করতে পারছে না। এখন এখানে 16%-এ আপনার এখন ঋণের পরিমাণ এখন এক্সপেন্সিভ হয়ে গেছে। এখন হচ্ছে যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমেই যাচ্ছে। তাহলে আমার এমপ্লয়মেন্ট কোথা থেকে হবে? আমার দেশি বিনিয়োগ বাড়ছে না, বিদেশি বিনিয়োগও বাড়ছে না। তাহলে আমার এমপ্লয়মেন্ট তো আসলে বিনিয়োগের সাথে আসলে জড়িত বেশিরভাগ। স্যার, যেটা কথা আসছিল যে পলিসি রেট 10% পলিসি রেট, এবং এটা আইএমএফ এর পরামর্শেই পৃথিবীর সব দেশে আইএমএফ যখন কোনো দেশে যখন ইনফ্লেশন বেশি থাকে ওরা হলো পরামর্শ দেয় তোমার পলিসি রেট বাড়াও, এবং তাদের পরামর্শে আমরা পলিসি রেট 10% করছি। কিছুটা আমাদের ইনফ্লেশন কন্ট্রোলে আসছে, কিন্তু খুব বেশি যে কন্ট্রোলে আসছে বিষয়টা এমন না। এখনো 9% প্লাস আমাদের ইনফ্লেশন। এবং এমনও বিতর্ক আছে যে এই পলিসি রেট বাড়িয়ে আসলে খুব একটা সফল উদাহরণ খুব একটা নাই, বৈশ্বিক উদাহরণ। সেক্ষেত্রে পলিসি রেট বাড়ানো হচ্ছে, গভর্নমেন্ট এখন ব্যাংক থেকে ব্রো করতেছে, বন্ডে বিলে ব্রো 12 এবং 12% উপরে হলো গভর্নমেন্ট ইন্টারেস্ট দিয়ে লোন নিচ্ছে বিল এবং বন্ড থেকে। তাহলে গভর্নমেন্টের সুদ ব্যয়টা বাড়তেছে। পাশাপাশি হলো আগামী অর্থ বছরে 1,20,000 কোটি টাকা ব্যাংক লোনের একটা প্ল্যান আছে গভর্নমেন্টের, যে তার যে 2,40,000 কোটি টাকা তার ঘাটতি, এর মধ্যে 1,40,000 কোটি টাকার ঘাটতি তার পরিকল্পনা হলো তার ব্যাংক লোন থেকে। তাহলে সরকার কি এই বাজেটারি পলিসি মানে এই যে যদি বলি ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসিতে খুব একটা মানে সুবিধা করতে পারতেছে না, বা তারা কি কৌশল নির্ধারণ করতে পারতেছে না, না খাবি খাচ্ছে তারা? এই বিষয়টা আপনি আগে একবার বলছেন, বিষয়টাকে আসলে কি হচ্ছে তাহলে? প্রথমত বাংলাদেশ ব্যাংকের যে মনিটারি মনিটারি পলিসি, এটা ইন্টারেস্ট রেট বাড়াইতে হবে, এটা ছাড়া কোনো অল্টারনেট নাই। খুব বেশি ইনস্ট্রুমেন্ট সেন্ট্রাল ব্যাংকের কাছে নাই। আরেকটা হচ্ছে যে সরকারকে লোন দেওয়ার রিফিউজ করা, সেটা হয়তো পারা নাই। ইন্টারেস্ট রেট বাড়িয়ে তেমন কোনো ভুল করা নাই, কিন্তু সরকারকে ওই যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে যে লোন দিচ্ছে সেখানে ইচ্ছা করলে একটু স্ক্রুটাইট করা দরকার, না দেওয়া উচিত, রিফিউজ করা উচিত। কিন্তু সেটা আবার পারতেছে না, কারণ সরকারেরও রেভিনিউ দরকার, তার টাকা দরকার, সেটা নাই। যার জন্য তাকে কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নিতে হচ্ছে। এটা আসলে স্ট্রাকচারাল অনেক সমস্যা, অনেক আগে থেকে হয়ে গেছে, তো অনেকদিন ধরে এই সমস্যা। আর যেটা হচ্ছে না সেটা হলো মনিটারি পলিসি আর ফিসক্যাল পলিসির যে সমন্বয়, সেটা হচ্ছে না। সরকারকে আইদার সরকারের সাথে তারা বাংলাদেশ ব্যাংক নেগোসিয়েশন করে এটা পারতেছে না, অথবা সরকারের সক্ষমতা নাই। দুইটাই সত্য। প্রথমত সেন্ট্রাল ব্যাংকের কথা সরকার শুনে না, সরকারটা একটু বড়, সাইজে একটু বড়, ক্ষমতা তার হাতে। আর দ্বিতীয় হচ্ছে যে সরকারকে তো এই যে হিউজ এক্সপেন্ডিচার, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচারের কথা আমরা আলোচনা করেছি, এগুলো তো চালাতে হবে। তো সবকিছু মিলিয়ে আসলে টোটাল সিচুয়েশনটা ইনফ্লেশন করার জন্য ফেভারেবল না। ফেভারেবল না। ধন্যবাদ এম এস সিদ্দিক স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে আজকে সময় দেওয়ার জন্য এবং অনেক তাৎপর্যপূর্ণ আলোচনা করার জন্য, এবং মাজেদুল হক ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দি ব্যাংকিং পোস্টের সাথেই থাকুন।